এই শব্দটা হচ্ছে, তা আমরা ভাবছি এরকম পুরো শ্মশান। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। আজও কিন্তু একটা দারুণ ভয়ঙ্কর ঘটনা আছে। তবে তোমাদেরকে আমি একটা কিন্তু আজকে প্রথমে প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যারা কলকাতায় অথবা যারা কলকাতার আশেপাশে থাকো, তারা কিন্তু আজকে যে ঘটনাটা বলবো, যে ঘটনাকে শুরু করে মানে ঘটনাটা কেন্দ্র করে সেই জায়গাটার নাম তোমাদের বলতে হবে। তোমরা অনেকেই একটু চেষ্টা করলে পারবে। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, সোজা যাব ঘটনায়। প্রত্যেক দিনের মতো একবার মনে করে দেবো, সেটা হচ্ছে একটা করে লাইক করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, করে নেবে। আর যারা আজকে নতুন বন্ধু তোমরা হবে, তোমাদের বলবো আমাদের ব্যাক টু ব্যাক একটু ব্যাকে যাবে। দারুণ দারুণ কিন্তু ঘটনা আছে। আমি জানি ভৌতিক ঘটনা, তাও যদি সত্যি হয় সবার ভালো লাগে। আর আমার চ্যানেলে প্রতিটা ঘটনা কিন্তু তোমাদেরই পাঠানো। তাহলে চলো আজকে সোজা। একটি ভাই আমাকে ঘটনাটা শেয়ার করে, বলে দিদি ভাই এই ঘটনাটা আমাদের কলকাতায় এমন একটা হসপিটাল আছে, যেই হসপিটালটা আমরা প্রত্যেককে, কলকাতায় যারা থাকে আশা করি তারা বুঝতে পারবে কোন আমি হসপিটালের কথা বলছি। হসপিটালটা হচ্ছে একটা হন্টেড হসপিটাল। আর সেই হসপিটালে না জানে কত রকম কিছু ঘটে। আর সেই ঘটনাগুলো আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। ভাইটি বলে দিদি ভাই আমাদের পাড়ার একটি বন্ধু, আমাদেরই বয়সী, বহুদিন যাবত ওরা যখন থেকে স্কুলে পড়তো তখন থেকে মেয়েটার সাথে ওই ছেলেটার খুব ভালো একটা প্রেমের সম্পর্ক ছিল। এবার তারা যখন স্কুলে পড়তো তখন বয়সটাও তাদের কম ছিল, তারা ওই স্কুলে যেতে আসতে দেখা করতো, কথা বলতো। তবে ছেলেটা মেয়েটার স্কুল কিন্তু দুজন আলাদা। ওই স্কুলে যাওয়ার পথে মেয়েটি কোনো সময় আগে গিয়ে দাঁড়িয়ে থাকতো, কোনো সময় ছেলেটি আগে গিয়ে দাঁড়িয়ে থাকতো। এরকম ওদের প্রেম ভালোবাসা আস্তে আস্তে বাড়ে। তারপর ছেলেটি হট করে মাধ্যমিক দিয়ে পড়াশোনা ছেড়ে দেয়, কারণ ছেলেটার আর্থিক অবস্থা বাড়ির খুব একটা ভালো না। আর ওই ছেলেটি আমাদের খুব ভালো কাছের বন্ধু, আমাদের পাড়াতেই থাকে। তো হঠাৎ করে মেয়েটি কলেজে ওঠে, পড়াশোনা করছে, তখনও কিন্তু আমাদের বন্ধুর সাথে ওই মেয়েটির ভালো সম্পর্ক। ওরা দুজন দুজন তখনও দুজনকে ভালোবাসে। হঠাৎ করে একদিন শুনতে পারি যে ওই মেয়েটির নাকি বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে। আর আমাদের বন্ধু আমাদেরকে প্রথমে এসে সন্ধ্যাবেলা বলল, জানিস এত বছর ধরে ওকে প্রেম করলাম, কি না দিয়েছি, কোথায় না নিয়ে গেছি। বাবার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, ওর বাড়িতে তো বড় দাদা নেই, আমাকে ওর মা বাবাও খুব পছন্দ করতো। এখন পুরো ডিনাই করে যাচ্ছে যে তোমাকে আমাদের বাড়ির ছেলের মতো দেখেছি, সেখানে আমি জামাইয়ের জায়গা তোমায় কি করে দেবো। আমি মেয়েটাকে, তার বাবার শরীর খারাপ, ডাক্তার দেখানোর জন্য টাকা আমি দিয়েছি। মায়ের প্রেশার লো হয়ে গেছে, প্রেশারের ওষুধ আনতে হবে, আমাকে বলছে আমি দিয়েছি। কোনো সময় কোনো কিছু জামা কাপড়, পড়াশোনার ক্ষেত্রে কলেজে ফিস দিতে পারছে না, আমি দিয়েছি কাজ করে। এখন ওর বাড়ি থেকে বলছে তোমাকে তো আমরা আমার বাড়ির ছেলের মতো দেখেছি। আর আমার গার্লফ্রেন্ড ও এখন বলছে আমার মা বাবা যেখানে পছন্দ করে আমাকে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তখন বললাম ছোটবেলা থেকে আমরা দুজন দুজনকে স্কুল লাইফ থেকে ভালোবাসি, এত বছরের ভালোবাসা, এত কথা, সেগুলো। তখন বলছে দেখো আজকে তুমি এত তো দিয়েছো, এবার তুমি ভাবো আমার যদি ভালো জায়গায় বিয়ে হয় তাহলে আমার সেখানে ফিউচারটা অনেক ভালো হবে, কারণ আমার মাকে বাবাকে সেই ছেলেটা দেখতে পারবে। তুমি কত টাকা ইনকাম করো বলো, যে তুমি আমার মা শরীর খারাপ, বাবার শরীর খারাপ, আমার শখ আহ্লাদ এগুলো মেটাবে কি করে বলো। আর সত্যি কথা বলতে তোমাদের বাড়ির অবস্থাও তো খুব একটা ভালো না। তোমার বাবার মানে একটা অ্যাক্সিডেন্টে আমার বন্ধুটার বাবার পা কেটে যায়। তো বলছে দেখো তোমার বাবার অবস্থা ভালো না, একটা পা নেই, উনি তো হাঁটাচলা করতে পারেন না, খারাপ অবস্থা। তুমি যা টুকটাক ইনকাম করো সেগুলো তোমার বাড়িতে মা বাবাকে নিয়ে ঠিক চলে যাবে। তুমি একটা মেয়ে দেখে পরে বিয়ে করে নিও। আর আমার বাড়ি থেকে যেই ছেলেটা মানে দেখেছে সেই ছেলেটা হচ্ছে ইঞ্জিনিয়ার। তো বুঝতে পারছো কোথায় তুমি টুকটাক কাজ করো আর কোথায় সেই ছেলেটা ইঞ্জিনিয়ার। আর তুমি যেখানে আমাকে এত ভালোবাসো, তোমার তো এইটুকুনি বোঝা দরকার যে আমার ভালোবাসার মানুষটা যাকে বিয়ে করে সুখে থাকবে, শান্তিতে থাকবে, ভালো থাকবে, তো সেখানেও বিয়ে করুক।
তুমি কেন বাধা দিচ্ছ? তখন আমাদের ওই বন্ধুটা কোনো মতে মানতে পারিনি। আর যেহেতু উনি মেয়েটাকে ছোটবেলারই ভালোবাসে, একটা স্কুল লাইফের প্রেম, বুঝতেই পারছো, তো ওকে আর কিছু বলতে পারিনি। তখন বললো, যা, তোর যদি ওই ইঞ্জিনিয়ারকে বিয়ে করে যদি তুই সুখে থাকতে পারিস থাক, যা। তোর মা বাবা যখন ডিনাই করছে তখন তোকে আর বিয়ে করে কি করব? কারণ সম্পর্কটা আমি তোকে দেখে তো করিনি, আমি তোর মা বাবাকে আমার নিজের মা বাবার মতনই ভেবেছিলাম। আর তোদেরও তো আর্থিক অবস্থা সেরকম ছিল না রে, আজকে এতটা বছর আমি তো তোদের দিয়েছি, তাহলে বিয়ের পর আমি চালাতে পারবো না? তো মেয়েটা তখন বলে যে না দেখ, আমি অনেক জীবনে কষ্ট করেছি, আমারও তো অনেক শখ আহ্লাদ আছে যে আমার নিজের হাজবেন্ডের একটা 4 চাকা গাড়ি হবে, একটা নিজের ফ্ল্যাট বাড়ি হবে, নিজের জমি জায়গা থাকবে, আমাদের যখন বাচ্চা হবে তাদের একটা ভবিষ্যৎ হবে, ইংলিশ মিডিয়ামে পড়াবো, যেটা আমরা মধ্যবিত্ত পরিবারে ছেলেমেয়েরা ভাবে। তো আমার বন্ধুটাকে ওর গার্লফ্রেন্ড এইসব কথা বলে চলে যায়। আমাদের সেই বন্ধু এসে খুব কান্নাকাটি করে সন্ধ্যাবেলা, বলে জানিস আজকে এত বড় বড় কথা বলেও চলে গেল, আমার খুব কষ্ট হচ্ছে রে। তো আমরা ওকে বোঝাই, তারপরে ও বললো, ভাই আমার মন মেজাজ ভালো না, যা আমি টাকা দিচ্ছি একটুখানি নিয়ে আয়। তো আমরা সবাই মিলে একটু ওকে বোঝানোর জন্য সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম, গেল। তারপর সেই ছেলেটা মানে আমাদের বন্ধু, দুদিন কোনো দেখা নেই, দুদিন পর হঠাৎ করে ওর মা দৌড়াতে দৌড়াতে আমাদের বাড়ি আসে, একই পাড়ার মধ্যে, ওই 5-6টা বাড়ির পাশাপাশি। দৌড়াতে দৌড়াতে এসে আমাকে বলল, এই বাবু তাড়াতাড়ি চল, আমার ছেলেটা শেষ হয়ে গেল। আমি বাড়িতে শুয়েছিলাম হাফ প্যান্ট পরে। আমি বললাম কি, তাও সকাল দিকে ওই 10:30-11টা বাজে। আমি ছুটে গেলাম ওই কাকিমার সাথে, গিয়ে দেখলাম ও গায়ে আগুন দিয়েছে, হ্যাঁ থরথর করে পুড়ছি। কোনো রকমে পাড়ার আরো লোকজন ছেলেদের ডেকে ওকে ওই মুহূর্তে নিয়ে আমরা হসপিটালে যাই, আমাদের স্থানীয় হসপিটালে। ওখানে যেতে 1 ঘন্টা ওকে রাখে হসপিটালে। ওর অবস্থা খুব খারাপ, 70% পুড়ে গেছে, 30% ঠিক আছে, কিন্তু ডাক্তার কোনো রিস্ক নিচ্ছে না। তো তখন রেফার করলো কলকাতায় সেই হসপিটালে, যেই হসপিটালের কথা বলছি। আর আমি এও বলে দিচ্ছি তোমাদের একটা ক্লু, সেটা হচ্ছে ওই হসপিটালে একদম পেশেন্টের যখন শেষ সময় তখন রেফার করে। আর ওখানে যারা যায় মোটামুটি ধরে নাও 100-এর মধ্যে 80% মানুষ ওখানে মারা যায়। আইডিয়া করতে পারছো? আমাকে কমেন্টসে লিখবে কিন্তু নাম, ঠিক আছে? আইডিয়া করতে পারছো? আমাকে কমেন্টসে কিন্তু নামটা লিখবে কোন হসপিটাল, ওকে? এবার আমাকে ভাইটি বলে, দিদি ভাই ওকে 1 ঘন্টা আমাদের যে পাড়ার হসপিটাল ওখানে রাখার পর ওকে ওখানে পাঠায় কলকাতায়, অ্যাম্বুলেন্সে করে আমরা নিয়ে চলে যাই। ওখানে যেতে যেতে সাথে সাথে অ্যাডমিট করে, ওকে ওখানে রাখা হয়। ওখানেও 2 দিন খুব কষ্ট পেয়ে থাকে। এই 2 দিনের মধ্যে কিছু ঘটনা ঘটে ওই হসপিটালে। এবার চৈতনিক আমাদের যেই বন্ধু গায়ে আগুন দেয়, ওই বন্ধুর তো কেউ নেই। প্রথমেই বললাম বাবার একটা পা নেই, মা তো অবস্থা খুবই খারাপ ছেলের এই অবস্থা দেখে, তো তার মা বাড়িতেই ছিল। এবার ওর সব কিছু বলতে আমরা পাড়ার বন্ধুরা, আমরা খুব ভালো ছোটবেলার বন্ধু। তখন আমি, আমার সাথে পাড়ার আরো 2টো বন্ধু, আমরা ওর মাকে বাবাকে বললাম যে কাকু কাকিমা চিন্তা করো না, তোমাদের কোনো টাকা পয়সাও লাগবে না, আমরা টাকা পয়সা যা লাগে আমরা দেবো, আর আমরাই ওখানে থাকবো, ওকে আমরা সুস্থ করে বাড়ি নিয়ে আসবো। আর একটা পেশেন্ট যে পুড়ে যায় তাকে কিন্তু অত সহজে কখনোই বাড়ি ছেড়ে দেয় না, তাকে কিন্তু মাসের পর মাস হসপিটালে অ্যাডমিট থাকতে হয়। তো সেরকমভাবেই 2 দিন ঘটনাটা হয়। বলি যেই হসপিটালে নিয়ে গেছি ঠিক সেই হসপিটালে ওকে তো ভর্তি করে দিই সন্ধেবেলায়। তারপর ওকে ভর্তি করার পর আমাদের ওখানে কোথায় বসবো, ওই হসপিটালে এত পেশেন্ট ঠাসাঠাসি, ওখানে থাকার জায়গা নেই। আর মানে বিরক্ত লেগে যাচ্ছে, এত লোকের ভিড়। যাকগে, এবার ঘুরতে 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 কোথায় বসবো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, কোথায় থাকবো। তারপর কি করলাম, ওই হসপিটালে সিঁড়ি আছে, যেইখান থেকে 3 তলায় ওঠা যায়, ঠিক আছে? তো সেই সিঁড়িতে আমি আর আমার সাথে আরো 2 বন্ধু
পাড়ার আমরা বসে রয়েছি। আমাদের যে ভাই যে গায়ে আগুন দিয়েছে, ডাক্তার ডেকে বলল অবস্থা ভালো না, মনে হয় না ও রিকভারি করবে, মারা যাবে, তবে আমরা আমাদের 100% দিয়ে চেষ্টা করব যদি বাঁচাতে পারি। তো আমরা বললাম যে ডাক্তারবাবু, আমরা হাত জোর করে বলছি, ওর বাড়িতে ওর বাবা মায়ের অবস্থাও ভালো না, যদি পারেন ওকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আমরাও বুঝতে পারছি যে ও থাকবে না, কারণ ও 70% এমনভাবে পুড়েছে, মানে বাঁচার কোনো রকম আশা নেই। যাই হোক, বলার পর ডাক্তার বলে চলে যায়। এবার বসার জায়গা পাচ্ছি না যখন, তখন আমি আর আমার 2 বন্ধু আমরা ওই হসপিটালের সিঁড়িতে যাই। আমরা বললাম কোথাও বসতে পারছি না, সব জায়গায় লোক গিজগিজ গিজগিজ করছে, মনে হচ্ছে পুরো কলকাতার লোক ওই হসপিটালে অ্যাডমিট হয়ে গেছে, এত লোক। তো আমরা ওই সিঁড়ির কাছে যখন যাই, তো আমরা দেখলাম সিঁড়িটা পুরো ফাঁকা, কেউ নেই। তো আমি বললাম চল সিঁড়িতে বসি, ভালো লাগছে না, শরীর পুরো ছেড়ে দিয়েছে, সকাল থেকে খাওয়া দাওয়া নেই, বাড়িতে শুয়েছিলাম, ডেকে নিয়ে যাওয়ার পর থেকে না সত্যি কথা বলতে খাওয়া দাওয়া নেই। তো আমার বন্ধুরা বললো যে চল এখানেই বসি। আমরা বসে রয়েছি, আর সময়টা ছিল গরমকাল, প্রচণ্ড গরম। বসে রয়েছি, তা আমরা সিঁড়িতে বসে নিজেদের জামাটা কোনো রকম বোতামগুলো খুলে দিয়েছি, দিয়ে সিঁড়ির মধ্যে বসে আছি। এবার সিঁড়িতে যখন বসে আছি, দেখছি সব লোক ওই দিক দিয়ে হসপিটালের চারপাশে যাওয়া আসা করছে, সিঁড়ির কাছে কোনো লোকজন নেই, পুরো ফাঁকা। লোক বসার গায়ে গায়ে গাছের তলায় বসে রয়েছে, ফাঁকা জায়গায়, মানে কেউ কাপড় পেতে বসে রয়েছে, পেপার পেতে বসে রয়েছে, কিন্তু ওইখানে কেউ নেই। তো আমাদের 2 বন্ধুর মধ্যে এক বন্ধু বলল, ভালো হয়েছে বল, বাবা ভালো জায়গায় এসছি রে, শান্তি করে হাত পা ছড়িয়ে একটু বসতে পারবো, বলে আমরা জামা টামা খুলে বসে আছি। বসতে বসতে ওই আমাদের বন্ধুর কথা বলছি যে ও কেন এই জিনিসটা করলো, গায়ে আগুন দিল, কি হলো বল, ওর যে ভালোবাসার জন্য করলো সেই ভালোবাসা ওকে একবারও দেখতে আসলো? হ্যাঁ, খোঁজ কি পাইনি বলতো, বাড়ি তো কাছাকাছি, খবর কি পাইনি? এসব আলোচনা করছি। সিঁড়ি দিয়ে একটা শব্দ হচ্ছে, এরকম শব্দ বলি, যদি হাওয়ায় চটি কেউ হাতে নিয়ে যদি ফ্লোরে যদি কেউ মারে, যেরকম একটা জুতো পেটানো শব্দ হয় না মাটির মধ্যে, ঠিক আছে, ওরকম শব্দ হচ্ছে। তো আমরা ভাবছি যে শব্দটা হচ্ছে, আমার মনে হয় হয়তো কেউ সিঁড়ি দিয়ে নামছে। তো আমাকে আমার ওই বন্ধু বলছে, 2 জনের মধ্যে একজন বলছে, এই উঠে পড়, সিঁড়ি দিয়ে মনে হয় ডাক্তার টাক্তার কেউ নামছে। তখন আমি বললাম দূর, ডাক্তার নামছে, নামবে, আসবে যখন উঠে যাব, কি আছে। আর সত্যি কথা বলতে লিফটও তো আছে, লিফটে করে তো নামতে পারি, দূর বসতো। এই বলে আমরা আবার আমাদের মধ্যে কথা বলছি, আবারও বন্ধ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর ওরকম শব্দ হচ্ছে। এবার আমাদের ওই 2 বন্ধুর মধ্যে যে বন্ধু এতক্ষণ চুপচাপ ছিল, ও তখন বলছে, কি ব্যাপার বলতো, এতক্ষণ ধরে সিঁড়ির মধ্যে বসে রয়েছি, হ্যাঁ মনে হচ্ছে যেন কেউ নামছে, পায়ের পুরো মানে মানুষ যেন হেঁটে আসে ওরকমও শব্দ হচ্ছে, জুতো পরে সিঁড়ি দিয়ে যেরকম নামে, কিন্তু শেষ টাইমে সিঁড়ির সামনে কেউই আসছে না। তো অনেকক্ষণ যেন বসে থাকার পর প্রচণ্ড শরীর টায়ার্ড লাগছে, মাথা যন্ত্রণা করছে, তখন ওই 2 জনকে বললাম, এই চল একটু চা খেয়ে আসি, গরম গরম, আর পারছি না রে, সকাল দিয়ে কিছু খাওয়া নেই, চল চা আর ডিম টোস্ট খেয়ে আসি। ওরা বললো চল রে, খুব খিদে পেয়েছে। তো আমরা 3 জনে ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠে চলে গেলাম চা আনতে, মানে চা খেতে, আনবো তো না, খাবো। তো আমরা গেলাম, ওখানে প্রচুর দোকান রয়েছে, আর দোকানে সেরকম ভিড়, গিয়ে ওখান থেকে চা নিই, 3 জনে 3টে চা, আর ডিম টোস্ট চাই, ডিম টোস্ট পাইনি, ঘুগনি আর রুটি পেয়েছি, কারণ ডিম টোস্ট হয় ওখানে এত ভিড়। বললো কাকা এখন সময় নেই করার, তোমরা পাউরুটি আর ঘুগনি খেয়ে নাও। তো বললাম দাও, পাউরুটি ঘুগনি খেলাম আর চা খেলাম, খেয়ে 3 জনে 3টে সিগারেট খেলাম দাঁড়িয়ে। তারপর আসলাম হচ্ছে আবার হসপিটালের সেই সিঁড়িতে, কোথায় বসবো, এত লোক, ওখানে এসে বসে রয়েছি। দেখছি কিছুক্ষণ পর ওই আবার ওরকম লোকজন নামার মতো শব্দ হচ্ছে আবার, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে বসে দেখছি কেউ নামছে না। তো যাই হোক, পরে আমরা উঠে চলে যাই ওখান থেকে। আমরা বললাম যে যাই দেখি ওর কি অবস্থা, ডাক্তার তো আবার রাউন্ডে আসবে 8:30টার সময়।
গেলাম, ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার বলল আমরা চিকিৎসা করছি, আমাদের যতটা সাধ্যের মধ্যে আমরা করব, যদি পেশেন্টকে রাখতে পারি তো ভালো, আর মনে হয় না পেশেন্ট বাঁচবে, তাও দেখছি। তো আমরা মানে কি বলবো, কষ্ট তো হচ্ছে, বুক ফেটে যাচ্ছে, চোখে জল আসছে। বাড়িতে আমার বন্ধুর মা বারবার করে আমাদের ফোন করছে। তো বললাম যে কাকিমা চিন্তা করো না, বেঁচে যাবে। কি বলবো, মিথ্যা কথা বলতে হচ্ছে না, এখন তাজা তাজা তো ব্যাপারটা হয়েছে, একটু তো সময় লাগবে মানুষকে একটু সময় দিতে। রাতের বেলা তো ওখানেই থাকতে হবে, কি করব। এবার ডাক্তার বলল এই পেশেন্টের সাথে একজনকে থাকতে হবে। তো আমরা ভাবলাম যে আমরা 3জন আছি, 3জনের মধ্যে একজন থেকে যাই, আর আমরা বাড়ি চলে আসবো। তো ওই 2জনের মধ্যে আমি বললাম একটা বন্ধুকে যে তুই ওর সাথে থাক, আমরা বাড়ি চলে যাই 2জন, কালকে সকালবেলা আসবো। কারণ আমরা 3জন ছিলাম, একজন থাকলে 2জন আমরা বাড়ি চলে আসবো। ও বললো দেখ ভাই আমি থাকবো, কিন্তু তোরা বাড়ি যাস না, তোরাও থাক, আমার খুব ভয় লাগছে। ও একটু ভীতু স্বভাবের। তা আমি বললাম তাহলে ঠিক আছে চল তুই থাক, আমরা হসপিটালে রয়েছি, ফোন করবি কিছু হলে। বললো ঠিক আছে। এবার ওকে ওই আমার যে বন্ধু ওর কাছে রেখে আসলাম। তো বললাম তুই থাক, ও তো কথা বলতে পারছে না, শুধু উহ উহ এরকম করছে, মানে ও তো সারা শরীর জ্বলছে না, জ্বলা যে কি কষ্টর জিনিস, ও মারাত্মক ব্যাপার। চোখের সামনে যা দেখেছি না ভাই, আমার কাছে কথা হচ্ছে মানুষ প্রেমই বা করে কেন, আর প্রেম করে যদি সে প্রেম পরিণতি না পায়, মৃত্যুটা কেন বেছে নেয়? আরে ভাই অনেক অপশন আছে জীবনে বাঁচার, একটা মেয়ে কি জীবনে সব, একটা ছেলে কি জীবনে সব? হ্যাঁ। তো যাই হোক, এবার আমরা ওকে রেখে দিয়ে বাইরে আসি। কোথায় বসবো, একটা গাছতলায় গিয়ে বসলাম, ওখানে বসে আছি। তো দেখলাম ওখানে এক কাকা চাদর মুড়ি দিয়ে গাছের গোড়ায় শুয়ে রয়েছে, মেঝে রাস্তার মধ্যে, হসপিটাল চত্বরের মধ্যে। তা আমি তখন বললাম ও কাকা, এই গরমের মধ্যে থাকতে পারছি না, তুমি চাদর মুড়ি দিয়ে রয়েছো, কি ব্যাপার? তখন কাকা বলল যাক তোমাদের তার পেলাম, উঠে বসি। কাকা উঠে বসলো। কাকা দেখলাম খুব রুগ্ন হয়ে গেছে। কাকা বললো জানো আমি এখানে 1 মাস ধরে রয়েছি। আমি 1 মাস ধরে? বলছে হ্যাঁ, আমি 1 মাস ধরে এখানে রয়েছি। আমি রাতের বেলা এইটা মুড়ি দিয়ে কেন শুই জানো? মশা নালে তুলে নিয়ে চলে যাবে, এত মশা এখানে। হসপিটাল এত পরিষ্কার, এত ফিনাইল দেয় প্রত্যেক দিন, এত ক্লিন করছে, ঝাড় দিচ্ছে, সব কিছু সকাল থেকে তো দেখি, তাও মশা, প্রচুর মশা। তখন বললাম আচ্ছা আচ্ছা। তখন সেই কাকা বলল জানো এখানে অনেক দিন হয়ে গেল রয়েছি, আর ভালো লাগছে না, আমার বউ ভর্তি আছে। তা বউ ভর্তি রয়েছে, আমার 2 ছেলে আছে, 2 ছেলেকে বলেছিলাম তোরা থাক। 2 ছেলেই বলে দিল যে কি থাকবো ওখানে বলো তো, ওরকম রাস্তার মধ্যে শুয়ে থাকতে পারবো না, আর এত কষ্ট করে থাকা সম্ভব না বাবা। তখন ভাবলাম যাকে, ওদের মা না, বউটা আমার, যতদিন বেঁচে থাকে দেখি ডাক্তাররা আর কদিন রাখে। যাক কাকার কথা শুনে আমাদের দুজনের খুব খারাপ লাগলো। তারপর কাকাকে আমরা আবার ঘুগনি রুটি এনে দিলাম, কাকা খেলো। কথা বলছিলাম কাকার সাথে। তো কাকা বলল তোমরা একটা কাজ করো, এই গাছের গোড়া এখানে শুয়ে পড়ো। আমরা কোথায় শোবো, এরকম করে থাকবো না, না কাকা তুমি শো। কোথায় শোবো, কাকারই তো ওইটুকুনি একটা কাপড় পেতে, একটা ওই কাপড়ই গায়ে দিয়ে শুয়ে রয়েছে। কাকা বললে এই কাপড়টা আমি গায়ে দেবো না, এটা পাতি কোনো রকমে 3জনের হয়ে যাবে, আর গল্প করতে করতে না তোমরা তোমাদের পেয়েছি, রাতটা কাভার করে দেবো, তোমরা যখন চলে যাবে পেশেন্ট নিয়ে ভালো হয়ে গেলে, আমি আবার আমার মতো বউর অপেক্ষা করবো কবে সুস্থ হয় ওকে নিয়ে যাই। তো ভাবলাম মানুষ কত কষ্ট করে, কত কষ্ট করে থাকে, আমাদের সে ধারণাও নেই। আমরা কি ভাবি ছোট ছোট জিনিস নিয়ে। দেখলাম, দেখে খুব খারাপ লাগলো। আর একটা জিনিস দেখে ভালো লাগলো, যে একটা স্বামী এখনো পর্যন্ত তার বউকে সত্যি ভালোবাসে, যে অসুস্থ হসপিটালে অ্যাডমিট আছে, তার স্বামী তার সেবা করার জন্য মানে রাস্তায় পড়ে রয়েছে, আর তার ছেলেদেরকে এত কষ্ট করে মানুষ করেছে, বড় করেছে, পড়াশোনা শিখিয়েছে, এক ছেলে কাজও করে পাড়াতে। তো সেই ছেলেদের মা বাবার জন্য সময় নিয়ে আসার, এইটাই হচ্ছে এখনকারের সমাজ। তারপর গেল গিয়ে অনেকক্ষণ ওই কাকার সাথে গল্প করলাম, কাকা দেখলাম ঘুম পাচ্ছে, বললাম কাকা শুয়ে পড়ো। তখন আমরা উঠে ওই হসপিটালের আশেপাশে ঘুরছি,
রাত্রেবেলা না তখন 2টো বাজে, আর ভালো লাগছে না। তখন আমি আমার ওই বন্ধুকে বললাম যে চল একবার ওর কাছ থেকে ঘুরে আসি, আমাদের আরেক বন্ধু যে রয়েছে। তো ওর কাছে গেলাম, গিয়ে দূর থেকে ও বললো ঠিক আছে আমি আছি, তোরা থাকিস। যা হোক, ফোনেও কথা হলো। তারপর আমরা কোথায় থাকবো, আমাকে ওই আমার সাথে যে বন্ধু ছিল ও বলল চল না সিঁড়িতে চলে যাই, সিঁড়িটা তো ফাঁকা। আমি বললাম চল। এবার আমরা আবার রাত্রেবেলা 2:30-এর সময় ওই সিঁড়িতে গিয়ে বসে আছি। ঘুম তো হচ্ছে না সিঁড়িতে, কারণ জানি সিঁড়ি দিয়ে লোকজন নামবে যাবে, ঘুম হচ্ছে না। আমরা যে জিনিসটা আসলে ওখানে নোটিস করলাম, ওই সিঁড়িতে আমরা সারা রাত কাটিয়েছি। একটা লোক ওখান থেকে না উঠেছে না নিচে নেমেছে, কেউ না। সিঁড়িটা কিসের জন্য? সিঁড়িটা ব্যবহারই যখন হয় না। আর লিফটে ওই 3 তলায় ওই সিঁড়িও উঠছে, 3 তলাতে লিফটে উঠছে। ওই লিফটে কম করেও 1/2 ঘন্টা, 1.25 ঘন্টা, 15 মিনিট লোক দাঁড়িয়ে রয়েছে, তারপর পেশেন্টের কাছে যাবে, কিন্তু ওই সিঁড়ি দিয়ে কেউ উঠছে না। এটা আমরা রাত্রে লক্ষ্য করেছি, সারা রাত তো ঘুমাইনি। সকালবেলা সামনেই চা খেতে গেছি, সেই কাকার দোকানে। চা খেতে গিয়ে দেখলাম কাকা সবে চা বানাচ্ছে, মানে কাকার দোকান সারা রাতই খোলা থাকে, চা শেষ হয়ে গেছে, চা বানাচ্ছে। কাকা তখন জিজ্ঞাসা করলো কি ব্যাপার, পেশেন্ট এসছে? সব কিছু বললাম। কাকা বললো আর কি, এখানে তো এরকম কত কেস আসে, জীবিত আসছে মৃত যাচ্ছে, এই হসপিটালে অর্ধেক লোক মারাই যায়। তো এইসব কথা বলছি, তো বলতে বলতে দেখলাম একটা পেশেন্টের বাড়ির লোক এসছে, মানে 7-8 জন, কিন্তু সাথে কোনো পেশেন্ট নেই। তো ওরা সব কান্নাকাটি হাউমাউ করছে, সব ছেলেগুলোই কাঁদছে। তো আমরা গেলাম ওখানে, আরও লোক হসপিটালে যারা থাকে পেশেন্টের লোকজন সবাই ওখানে এসে জমায়েত হই। তখন বললাম যে কি হয়েছে, না তারা বলল যে আমাদের এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে 4 দিন হচ্ছে। আমরা থানায় ডায়েরি টায়েরি করেছি, সব থানায় থানায় আমরা খোঁজ নিয়েছি, আমরা জানতে পেরেছি এইখানে মর্গে আছে, ওই হসপিটালে মর্গে আছে, তাই আমরা আমাদের বডি নিতে এসেছি বন্ধুর। তো আমরা বললাম আচ্ছা আচ্ছা, মানে ওরা খুব ভেঙে পড়েছে। ওরা অ্যাকচুয়ালি ভেবেছিল যে হয়তো বন্ধুটা কোথাও চলে গেছে, হয়তো বাড়িতে অশান্তি ঝামেলা হতো কোনো কারণে, হয়তো কোনো জায়গায় চলে গেছে কিছু, ওরা বুঝতে পারিনি যে সেই বন্ধুটা ওদের মারা গেছে। আর 4 দিন ধরে যে ওরা পাগলের মতো আত্মীয়র বাড়ি এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছে, ওরা ভেবেছে কোথাও গেছে, কিন্তু ওরা ধারণাও করেনি যে মারা গেছে। যখন খুঁজে না পায় তখন সবাই বলে যে তোরা হসপিটালে গিয়ে দেখ, থানায় যা। যখন ওরা যায় তখন ওরা খোঁজ পায় যে পুলিশের কাছ দিয়ে খোঁজ পায় যে ও হসপিটালে আছে, মারা গেছে, মর্গে আছে। ওরা আসে, আমরা চোখের সামনে দেখছি ওরা যে ওখানে ডোম থাকে, তো ডোমদেরকে বলছে যে দাদা এরকম 3 তলার উপরে, এটাও বলে দিচ্ছি ওই হসপিটালে যে মর্গ আছে সেটা 3 তলার উপরে, বিশাল বড় সেই লাশ রেখে দিয়েছে, ঠিক আছে, লাভারিস লাশ। বলছে ওই 3 তলার উপরে আমাদের বন্ধুর এরকম ডেড বডি আছে, 4 দিন আগে এসছে, ও মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে, তোমরা একটুখানি বডিটা এনে দাও। তা ডোম বলছে যে আমরা 400 টাকা করে নেব, মানে 3খানা ডোম যাবে। বলছে ঠিক আছে দেব। তখন বলছে ফটো দেখাও। এবার বন্ধুর ফটো ওরা ফোনে দেখাচ্ছে, ওদের বন্ধু যার অ্যাক্সিডেন্ট হয়েছে ফটো দেখছে। দেখার পর ওরা বলছে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তো তখন যাদের আর কি বাড়ির লোক তারা বলছে আপনারা দেখেছেন কিরকম অবস্থা এসছে? বলছে খুব খারাপ অবস্থা এসছে, ও 3 তলা উপরে রাখা আছে ওর ডেড বডি। তো বলছে যে আপনারা চলুন। আমরা ওখানে দাঁড়িয়ে একটা জিনিস দেখে অদ্ভুতভাবে অবাক হলাম, আশ্চর্য হয়ে গেলাম। সেটা হচ্ছে কোনো ডোম উপরে যাবে না, তাও সকালবেলা। বলছে আমরা যাব না। বলছে কেন, তোমরা তো 400 টাকা করে চাইলেন। তখন বলছে না না আমরা যাব না। সেই ডোমগুলো গেল না, কোনো মতে ডোমগুলো গেল না। এবার ওদের যে 6-7 জন এসছে না, ওদের যে ভাইটার মানে অ্যাক্সিডেন্ট হয়েছে 4 দিন আগে, ওর বাড়ির লোকজন এসছে, ওরা কেউ সাহস পাচ্ছে না উপরে যাওয়ার। ওরা বলছে যে ডোম যাচ্ছে না, কেউ সাথে যাচ্ছে না, আমরা যাব কি করব, কিরকম অবস্থায়, কোনোদিন এরকম দেখিনি। আর মর্গে গেলে তো একটা ডেড বডি হবে না, অসংখ্য বডি ওখানে থাকবে, কি অবস্থায় রয়েছে, ওরা ভয় পাচ্ছে। এবং ওরা তখন
আমরা যে রয়েছি ওখানে আমাদেরকে বলছে যে ভাই কেউ যাবে, মানে আমাদেরকে না, ওখানে যারা যারা রয়েছে সবাইকে বলছে। এবার কেউ যেতে চাইছে না, বলছে না আমরা যাব না। মানে কি বলতো, অনেক দিন ধরে ওখানে ডেড বডিগুলো থাকে তো খুব খারাপ অবস্থায়, খুব দুর্গন্ধ বেরোয়, একদম পচে টচে যায় তো ওরকম থাকে। তারপর লাশের যখন হদিস না হয় তখন হসপিটাল দিয়ে নিয়ে গিয়ে সৎ কাজ করে দেয় লাভারিস লাশ হিসাবে। তো কেউ যখন যাচ্ছে না তখন আমি বললাম যে দাদা আপনারা চলুন আমি যাচ্ছি। তো আমি যাব বলে আমার সাথে থাকা বন্ধু ও বললে আমিও যাব। তো আমি বললাম চল। তো আমরা দুজন আর ওদের দুজন, চারজন আমরা উঠলাম 3 তলার উপরে। কোথা দিয়ে না, ওই সিঁড়ি দিয়ে উঠলাম। সিঁড়ি না পুরো ফাঁকা, দিনের বেলা ওই সিঁড়ি দিয়ে মানুষ ওঠে না, রাত্রে তো দূরের কথা, পুরো ফাঁকা। না মনে হচ্ছে না হসপিটালে এত ভিড়। প্রথমেই বললাম সারা কলকাতা মনে হচ্ছে হসপিটালে রয়েছে। ওই সিঁড়ি দিয়ে যখন উঠছি মনে হচ্ছে কোন দূর দেশে রয়েছি, যেখানে কোনো লোক বসতিই নেই, কারণ ওখানে কোনো শব্দ নেই, পুরো খা খা করছে শ্মশান। এত ভয় লাগছে দিনের বেলা। আমরা 4 জন যখন উঠছি, আমরা 2 জন বন্ধু আর ওরা 2 জন বাড়ির লোক, আমরা 4 জন উপরে গেলাম। গিয়ে মর্গে একজন ছিল ওপরে, তো সে বললো কি ব্যাপার, আমরা ফটো দেখালাম, বললাম এরকম আমাদের থানা থেকে পাঠিয়েছে। তখন বললো ঠিক আছে আপনি গেট খুলে দিচ্ছি, তালা দেওয়া থাকে। গেট খুলে দিল, আমরা ভিতরে গেলাম। ওরে সর্বনাশ, ভেতরে কি দুর্গন্ধ, পচা দুর্গন্ধ। ডেড বডি এক একটা পড়ে রয়েছে, উপর দিয়ে সাদা কাপড় কোনো রকমে ঢাকা দিয়ে দিয়েছে, কাপড়গুলো রক্তে লাল হয়ে রয়েছে ভিজে। কারণ পা দেখছি থ্যাতা, মানে থেতো হয়ে গেছে, পা বের করানো, কারোর হাত বের করানো, কারোর মানে মুখ পুরো ঢাকা দিয়েছে, খুলে গেছে, মানে সে বিকট ভাবে তাকিয়ে রয়েছে। মানে এরকম দৃশ্য দেখতে দেখতে ঢুকছি। এবার ওখানে কম করে ওখানে 75 থেকে 70টা ডেড বডি ওরকম ভাবে পড়ে রয়েছে, এলোমেলো ভাবে, এর পায়ের ওপর ওর গায়ের উপর এরকম করে পড়ে রয়েছে সব মেঝেতে। এবার রক্ত। তখন আমি বলছি যে ওই ওদেরকে, যারা ডেড বডি নিতে এসছে বন্ধুর, আমি বলছি এত ডেড বডির মধ্যে কি করে খুঁজে পাবে ভাই তোমরা। তখন বলছি কি দাদা একটু সাহায্য করো না দাদা, ফটোটা দেখে যদি মুখের কাপড়গুলো তুলে একটু দেখে বলতে পারো। এই কথা শুনে আমার মানে ওখানে বমি বমি পাচ্ছে, মানে আমার শরীর গা গোলাচ্ছে। আমি তখন বললাম যে এত ডেড বডি এগুলো সরিয়ে খোঁজা তো সম্ভব হবে না, কতক্ষণ লেগে যাবে, আমাদের তো পেশেন্ট আছে, ওখানেও যেতে হবে। তখন বলছে দাদা একটু দেখো না। এবার কপাল ভালো, ওই যে কাপড়গুলো সরাচ্ছি কি কি যে দৃশ্য দেখেছি না, মুখে বলতে পারবো না। ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, বয়স্ক রয়েছে, সবই রকমের রয়েছে ওখানে ডেড বডি। যাই হোক অবশেষে তাদের বাড়ির সেই বন্ধুকে খুঁজে পাওয়া যায়। তো তারা ডেড বডি নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায় সব কিছু প্রসেস করে। এইবার আমি আর আমার বন্ধু সেই সিঁড়িতে বসে আছি, আমার যে বন্ধু তাকে দেখতে যাব। এবার গেলাম, ডাক্তার বলল যে স্লাইন দিয়েছে, সব দিয়েছে। ডাক্তার বলছে মানে সে ডাক্তারের সাথে কমিউনিকেট করতে পারছে না, মানে আর থাকবে না। তো আমরা সত্যি খুব খারাপ অবস্থা, আমাদের নিজেরই কান্নাকাটির অবস্থা। তো আমাদের ওর মা বাবা ফোন করলো, বন্ধুর মা বাবা। আমরা বললাম যে ভালো আছে, হয়তো 2-3 দিন পর তোমাদের আমি একদম ভালো করে খবর দেবো। এখন তো ও রয়েছে, সবে এটা হয়েছে, আমি খবর দেবো, চিন্তা করো না, ভালো আছে। কি বলবো, তারা তো বুড়ো বুড়ি বয়স হয়েছে। এইবার বলি, যাই হোক সন্ধ্যে 7টা হলো। সন্ধ্যে 7টার সময় প্রচুর খিদে পেয়েছে, সকাল থেকে আগের দিন থেকে খাওয়া নেই, পরের দিনও খাইনি। 3 জনে মিলে আমরা 3 বন্ধু বেরিয়ে খেতে গেলাম। ওখানে ভাত খেলাম, নিরামিষ সবজি ভাত। খাওয়ার পর ওই বন্ধুটা ওর কাছে চলে যায়, আর আমরা 2 জন আগের রাতের মতো সিঁড়িতে বসে আছি। হঠাৎ করে প্রায় 1.5 ঘন্টা পর একজন ডাক্তার আসে আমাদের কাছে। আমরা ভাবলাম হয়তো আমাদের বন্ধু মারা গেছে। তো ডাক্তার এসে বললো ভাই ওঠো ওখান থেকে, সিঁড়ি দিয়ে খুব কড়াভাবে কথাটা বলে। উঠলাম, বলছে সিঁড়িতে বসে আছো কেন, এখানে এত পেশেন্টের বাড়ির লোক আছে, কেউ সিঁড়িতে বসেছে? তো বললাম যে না স্যার এরকম বসতে পারছি না, জায়গা পাচ্ছি না বলে এখানে বসে আছি। বলছে এখানে বসো না,
যাও অন্য জায়গায় গিয়ে বসো, এখানে বসো না, এখান থেকে সব যে ডেড বডিগুলো উপর থেকে নামানো হয়, এখানে বসো না। তো আমরা বললাম ঠিক আছে স্যার, সরি, জানি না বলে আমরা ওখান থেকে উঠে চলে যাই। সেই কাকাটার কাছে যাই, যেই কাকাটা ওই মাটিতে কাপড় মুড়ি দিয়ে শুয়ে থাকে গরমের সময়। গেলাম, তো কাকাকে বললাম, কাকা দেখো না, বসেছিলাম, ওখান থেকে উঠিয়ে দিল, উঠিয়ে আমাদেরকে তোমার কাছে আবার পাঠিয়ে দিল। কাকা বললো ভালো হয়েছে, তো এখানে বসো। তো কাকার সাথে কথা বলছি, কাকা তখন বলছে কোথায় বসেছিলে, তোমাদের উঠিয়ে দিয়েছে? বললাম সিঁড়িতে। তখন বললো এই সিঁড়িতে দিনের বেলাও লোক ওঠে না, সন্ধে তো দূরে থাক, কারণ ওই সিঁড়িতে যত হসপিটালের মৃত আত্মার সব বাস ওখানে। ওখানটা এত ভয় লাগে, এত ভয় লাগে, মানে ধারণার বাইরে। আর এই কথাটা যখন সেই ভাইকে বলে, তখন সেই ভাই বলছে যেন ওখানে না কত রকম শব্দ পাচ্ছিলাম কালকে, আজকেও বসেছিলাম পাচ্ছিলাম, কিন্তু কেউই আসছে না। পায়ের জুতোর আওয়াজ, খসড়ে খসড়ে যেরকম সিঁড়ি দিয়ে নামে, জুতো দিয়ে কিছু মানে মেঝেতে খুব জোরে জোরে মারার আওয়াজ, কিন্তু কোনো কিছু ওই মানুষজন আসছে না, আওয়াজগুলো পাচ্ছি জানো কাকা। তখন বললো জানো 1 মাস ধরে এখানে রয়েছি, এই হসপিটালের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। এই হসপিটালে পেছনে দেখেছো লাশ কাটা ঘর? আমি বললাম হ্যাঁ। বলে ওই লাশ কাটার ঘরের কাছে যাও তো রাত 12টার পর, ক্ষমতা হলে যাও। তখন সেই কাকা আমাদেরকে কতগুলো সত্যি কথা বলে। কাকা বলল অনেকে বলে না ভূত নেই, প্রেত নেই, আত্মা নেই, ভয় পাই না, তাকে এই হসপিটালে নিয়ে আসবে, নিয়ে এসে বলবে সন্ধ্যে 7টার পর যা 3 তলায় যাচ্ছি, একজন এখানে দাঁড়াচ্ছি, তুই এই সিঁড়ি দিয়ে 3 তলায় যদি উঠতে পারিস তাহলে তোকে মানবো যে তুই ভূতে ভয় পাস না, তোর ভাই সিনাতে জোর আছে। ওইখান দিয়ে ওই সিঁড়ি দিয়ে ওপরে কেউ উঠতে পারে না, কেউ না, কারণ ওখানে খারাপ জিনিস থাকে ওই হসপিটালে। আর ওই যে লাশ কাটা ঘর, ওই লাশ কাটা ঘরে ঘটলো, এবার রাতের ঘটনাটা বলি। ওই কাকা যখন বলছিল, ওই কাকার সাথে কথায় কথায় আমি চ্যালেঞ্জ করে বসি। কাকাকে আমি বললাম, ও কাকা কি বলছো তুমি, যে ওই লাশ কাটা ঘরের ওখানে যেতে পারবো না? কি এমন আছে ওখানে যে যেতে পারবো না? কাকা বললো ঠিক আছে তুমি যাও লাশ কাটা ঘরের কাছে, আমি এইখান থেকে উঠে দেখবো তুমি ওই লাশ কাটা ঘরের দেয়াল ছুঁয়ে আসবে। আর বলে রাখি ওই হসপিটালের ওখানে সাইডে যে লাশ কাটা ঘর রয়েছে অনেক বড়, লাশ কাটা ঘরটা দেখলে সব সময় গায়ে কাটা দেবে, ওইদিকে তাকানো যাবে না। আর ওই লাশ কাটা ঘরের ওই দিকে যে কাকা বলেছে লাশ কাটা ঘরের দেয়ালটা শুধু ধরবে, ধরে চলে আসবে, আমি দূর থেকে দেখবো, আলো আছে কিন্তু অন্ধকার না। আমি বললাম ঠিক আছে কাকা বলো কখন যেতে হবে? কাকা বললো তুমি রাত 12টার পর যাবে। আমি বললাম ঠিক আছে। তো কাকা বলছে জানো তোমরা তো এখানে 2 দিন আছো, আমি 1 মাস ধরে অনেক ঘটনা এই হসপিটালে শুনেছি। তারা আমার আগে থেকে এখানে বসেছিল, কারোর বাড়ির লোক ভালো হয়েছে, কারোর বাড়ির লোক মারা গেছে চলে গেছে, নাহলে তাদের সাথেও তোমাকে কথা বলাতাম। তো আমি বললাম ঠিক আছে কাকা, ভয় দেখাচ্ছ কেন, রাত 12টার সময় বলেছি তো যাবো। খাওয়া দাওয়া করলাম সেই কাকাকে নিয়ে, সিগারেট খেলাম, খাবার খেলাম, রুটি খেলাম, রাতে রুটি তরকা, ওই কাকাকেও এনে দিই, কাকাও খায়। জল টল খেয়ে বসে আছি, ঘড়িতে বাজে তখন 12টা 3। কাকা বললো কি হলো, 12টা বেজে গেছে, যাবে না? তো আমি বললাম হ্যাঁ যাবো তো, ওই যে এতক্ষণ কথা বলছিলাম এখন যাবো তো, উঠে দাঁড়াতে ভয় লাগছে, ওইদিকে তাকিয়ে জানি না কেন গা ভাগ দিচ্ছে। তখন ভাবলাম না কাকা তো হাবি জাবি ঘটনা বললো, এসব গল্প গল্প শুনেছি বলে ভয় লাগবে, লাইট রয়েছে এ রয়েছে যাবো। তো আমি আমার বন্ধুটাকে বললাম কে চল আমার সাথে, ও বলছে আমি যাবো না রে, আমার শরীর খারাপ লাগছে, ওই কাকার এখানে শুচ্ছি। ও কাকার ওখানে শুয়ে রয়েছে। এবার আমি একা একা জামাটা খুলেছি, গেঞ্জি আর বারগুন্ডা পরে ঘুরছি, জামাগুলো হাতে নিয়ে। তো কাকা বললো রেখে দাও এখানে। তো আমি হাফ প্যান্ট আর গেঞ্জি পরে রয়েছি, কি করব, জামা কাপড় তো কিছু নিয়ে যাইনি, গরমে তো থাকতে হবে, স্নান হচ্ছে না, প্রচন্ড গরম। তো রাতের বেলা বেশ তখন ফুটফুট করে হাওয়া দিচ্ছে, লোকজন কিন্তু ভর্তি চারপাশে, কিন্তু ওই দিকটা ফাঁকা। আমি হাতে জামাটা আর প্যান্টটা কাকার ওখানে রাখি, আমার বন্ধু ওখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে, শরীর দিচ্ছে না। আমি যাচ্ছি, কাকা বললো যাও যাও আমি দেখছি অসুবিধা নেই, যাবে ওই লাশ কাটা ঘরে শুধু দেয়ালটা টাচ করে চলে আসতে হবে, ঠিক আছে আমি এখান থেকে দেখছি। আমি বললাম ঠিক আছে, হাত দেখালাম, যাচ্ছি। কাকার ওখান থেকে মনে হচ্ছিল দূরত্ব খুব কাছে না, কিন্তু যখন হেঁটে যাচ্ছি তখন দেখছি যেই দূরত্বটা ওখান থেকে বুঝতে পারছিলাম ওর থেকে ডবল দূরত্ব।
খুব ভয় লাগছে। হসপিটালের যতটা এরিয়া ছেড়ে যখন আমি ওই লাস্কাটা ঘরের দিকে হাঁটছি, তখন রাতের বেলা প্রচণ্ড ভয় লাগছে। আর এক একটা জায়গা না এক এক রকম, যেন সিঁড়িটা পুরো শ্মশান, হসপিটাল এরিয়াটা পুরো লোকজনে ভর্তি, লাস্কাটা ঘরের দিকেও সেরকম পুরো শ্মশান, হাওয়া ছাড়া কিছু নেই। এত শব্দ হসপিটালে হচ্ছে, কোনো শব্দ কিন্তু ওখানে নেই, পুরো নিস্তব্ধ। আমি হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি যখন, বিশ্বাস করবে না, লাস্কাটা ঘরের কাছে পৌঁছাবো, আমি দেখলাম দুজনের মাথা দেখা যাচ্ছে লাস্কাটা ঘরের ঠিক পেছন থেকে, মানে পাঁচিলের গা ঘেঁষে পেছনে দুজনের মাথা, মনে হচ্ছে তারা দুজন ওখানে কিছু করছে। আমি তখন ভাবলাম, এ ভগবান, এখানে আবার কি হচ্ছে? দুজন রয়েছে, দুজনের মাথা আমি দেখতে পাচ্ছি, মানে বুঝতে পারছো দুজনের মাথা কিভাবে দেখছি, মানে ওখানে দুজন কেউ দাঁড়িয়ে রয়েছে, একজন মনে হচ্ছে আমার দিকে পেছন করে, আর একজন ওই পেছন দিকে মাথা করে, মানে দুজনের পিঠ আমি দেখতে পাচ্ছি, একজনের পুরো, একজনের কাঁধের সাইড, মানে বোঝো। আমি তখন সাহস করে আর যেতে পারছি না, প্রচণ্ড ভয় লাগছে যে ওখানে যাব, কে রয়েছে না রয়েছে, ওরা কি করছে ওখানে, মাথার মধ্যে তখন এইসব চলছে, শরীর খারাপ লাগছে, আর হয়তো আমি কাঁপছি, কিন্তু তাও সাহস করে দুপা এগোই। আমি যখন দুপা এগোই, আমি মাটিতে লক্ষ্য না করে রাস্তায় ওই মাথা দুটো দেখছি, ওখানে কারা রয়েছে, লাস্কাটা ঘরের পেছনে কি করছে, এসব ভাবছি। আমি ওখানে একটা হোঁচট খাই, হোঁচট খেতে সাথে সাথে পড়ে যাই। যখনই আমি মাটিতে পড়ে যাই, আমি দেখলাম ওরা দুজন আমার দিকে আসছে। বিশ্বাস করবে না, ওই দুজনের শরীর পুরো ফ্যাকাশে, চোখের যে কোটর কিছু নেই, কোটর দেখা যাচ্ছে, চোখে কোনো মনি নেই, আর মানে শরীর দিয়ে পচা ভ্যাসকা দুর্গন্ধ বেরোচ্ছে, আমার দিকে এরকম ভাবে আসছে, একজনের মুখ থেকে লালা পড়ছে। আমি কোনো রকমে উঠে ওখান থেকে চিৎকার করতে 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 কাকার কাছে, কাকা আমাকে উঠে জাপটে ধরে, কাকা বলে কি হয়েছে? আমি কাকাকে বললাম, কাকা আমি পড়ে গেছিলাম। কাকা বললাম সব দেখেছি। আমি বললাম কাকা ওখানে দুজন ছিল, কাকা আমার দিকে এরকম করে এসছে। কাকা কাকা তখন বলছে, তুমি কি বলবে, আমি এখানে 1 মাস অনেক কিছু শুনেছি, তুমি জেদ করলে, চ্যালেঞ্জ করে বসলে, বললাম তোমার, বললাম যাও, দেখেছো তো। কাকা সেই দিনকে অনেকগুলো কথা বলে। তারপর আমি মানে উঠতে পারছিলাম না, আমার না শরীরে হাত পা বসে যায়, প্রায় 30 মিনিট ধরে আমি কোনো কিছু কথা বলিনি। কাকা আমাকে অনেক করে কথা বলানোর চেষ্টা করছিল। তারপর কাকা উঠে গিয়ে একটা জলের বোতল কিনে নিয়ে এসে আমাকে জল খাওয়ায়, সেই জল চোখে মুখে মাথায় ঢালে, গরমের মধ্যে সারা শরীরে আমার জল দিয়ে আমি কিছুক্ষণ পর, প্রায় 8 ঘন্টারও বেশি, তারপর কথা বলতে পারি, সম্মিত ফেরে। আমি একটা শকের মধ্যে চলে গেছিলাম, শুধু চোখের সামনে আমার ভাসছে, ওই তাড়া করেছিল, ওরা কারা ছিল, কি করছিল, ওগুলো কে? তখন কাকা বলল যে খারাপ আত্মা, তুমি বুঝতেও পারবে না, এই সিঁড়িতে আর ওইখানে খারাপ আত্মা থাকে। টাকা দিয়েও বুঝতে পারছো না, দিনের বেলা লাশ আনতে যাবে না ডোমরা, বুঝতে পারছো না এখানে খারাপ আছে কিনা, বুঝতে পারছো তো। যাই হোক, সেই দিন ওই অভিজ্ঞতা আমি জীবনেও ভুলবো না। পরের দিন ভোরবেলা আমাদের বন্ধু ফোন করলো, যে আমার ওই পুড়ে যাওয়া বন্ধুর কাছে ছিল, পেশেন্টের কাছে, বললো আমাদের বন্ধু আর নেই, কাঁদছে। তারপর আমরা ওখান থেকে গাড়ি করে আমাদের বন্ধুর ডেড বডি নিয়ে আসলাম। 2 দিন যে ও হসপিটালে লড়াই করলো, ওই 2 দিনে আমাদের সাথে যা অভিজ্ঞতা হয়েছে আমি জীবনেও দিদিভাই ভুলবো না। আমাকে সেই ভাই বলে, দিদিভাই আমি কোনোদিন কারোর কিছু হলে শ্মশানে যাব তাকে নিয়ে, কিন্তু হসপিটালে গেলে আমি চলে আসবো, থাকবো না। আমার যা অভিজ্ঞতা হয়েছে। আর দর্শক বন্ধু, ঘটনাটা কেমন লাগলো? একদম বাস্তব ঘটনা বললাম। আর তোমরা যদি কেউ গেস করতে পারো নামটা, আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে বলবো যে সঠিক উত্তর তোমরা দিয়েছো। স্ক্রিনে দেওয়া নাম্বারে যেরম ভাবে ঘটনা বলছো ওরম ভাবে ঘটনা শেয়ার করো। আজকে যাব, যেতে যেতে বলবো আরো একটা কথা, সেটা হচ্ছে প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, বাংলা, হিন্দি, ইংলিশ 3টে ভাষাতে আমাকে মেল করতে পারো, ঘটনা শেয়ার করতে পারো হাই লিখে। আজকে যেতে যেতে সবাইকে বলবো ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে ঠিক আগামীকাল রাত 10টায়। এখনের মতো টাটা, গুড নাইট। আর ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও।